হাঁকি আর আদৃশের বেশ কড়া টক্কর পড়েছে। আদৃশ বেশ বলিষ্ঠ হলেও হাঁকির দক্ষতার সাথেই পেরে উঠছে না। আদৃশ নিজেকে ছাড়ানোর চেষ্টা করে দাঁত কটমট করে বলতে লাগলো, আখি, ভালো হবে না, ছেড়ে দাও আমায়। তুমিও নিজের সীমা লঙ্ঘন করে গেছো, তোমাকেও আমি ছাড়বো না। হাঁকি এবার তার হাত ছেড়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিল, যাতে ওয়ার্ড্রোবের এক কোণে আদৃশের কপাল লেগে কপালের এক পাশ বেশ খানিকটা কেটে গেল। এবার রিদিকা আক্রমণ করল হাঁকির উপর। তোর সাহস কি করে হলো আঁখি আমার আদ্রিসকে এভাবে মারার? রিদিকা এসে আঁখিকে থাপ্পড় মারতে নিলে হাঁকি ইচ্ছে মতো বেশ কয়েকটা থাপ্পড় মেরে তাকে ফ্লোরে ফেলে দিয়ে কয়েকটা লাথিও মারল। আদৃশ আবার হাঁকিকে জব্দ করতে আসলে হাঁকি তাকেও আরও কয়েকটা ঘুষি দিয়ে ফেলে দিয়ে চেঁচিয়ে বলে উঠল, কি মনে করিস তোরা নোংরার দল আখির সাথে পেরে যাবি? কি করে ভুলে যেতে পারিস তোরা আমি আখির সব কিছু জ্বালিয়ে দেওয়ার ক্ষমতা রাখি? তোদের তো এখনই মেরে ফেলতে মন চাইছে, কিন্তু মারবো না, কারণ তোদের সহজ মৃত্যু আর যেই হোক আখি মেনে নিতে পারবে না। তোদের হাল তো এমন হবে যে রোজ মরার জন্য প্রার্থনা করেও মরতে পারবি না। আজ তুমি একজন মেয়ে আর কখনো আমার স্ত্রী ছিলে ভেবে ছেড়ে দিচ্ছি আখি। নইলে নইলে আজ এখান থেকে বেঁচে ফিরতে পারতে না তুমি। তোমাকে প্রাণে ছেড়ে দিলেও ভেবো না তুমি ছাড় পাবে। কেস করব আমি তোমার নামে। লোকের ঘরে ঢুকে তাদের প্রাণে মারার চেষ্টা করছো তুমি। দেখি এবার ডাক্তারি লাইসেন্স কি করে আটকাও। ভুলো না আমি একজন উকিল। উফ, যা লম্পট উকিল। ডাক্তারের লাইসেন্স তোর বউয়ের মতো সস্তা দ্রব্য না যে চাইলেই তাকে নিয়ে খেলা করবি। আমাকে কেসের ভয় দেখাস? আরে তোর ওপর তো কেস করার সামর্থ্য থাকা সত্ত্বেও করিনি আমি, কারণ তোর পরিণতি আমি অনেক ভয়াবহ ভেবে রেখেছি। শুক্রিয়া কর আল্লাহর কাছে যে তুই এখনো জীবিত আছিস, কিন্তু মনে রাখিস তোর ধ্বংস আমার হাতেই হবে। আমাকে আমার ভালোবাসা আমার ডক্টর আদ্রিতের কাছ থেকে দূর করার পরিণাম তো তোকে ভোগ করতেই হবে। আদ্রিতের কাছ থেকে দূর করেছি মানে? আমতা করে বলল আদৃশ। ভালো সাজছিস লম্পট। তুই কি মনে করেছিলি আমি কখনো জানতে পারবো না? মনে রাখিস আদ্রিস, তুই কার সাথে খেলা করেছিস তোর এমন অবস্থা করব যে মৃত্যুর আশায় তুই আফসোস করবি। চলো মা, ভাইয়া, আপু, এখানে আর থাকতে হবে না তোমাদের। তোমার ভাই আর আপুকে নিয়ে যাও, আমার মা কোথাও যাবে না। হাঁকি কথাটা জবাব দেওয়ার আগেই মা বলে উঠলেন, বাবারে, তোর কামাই খেয়ে বেঁচে থাকার থেকে ভিক্ষে করে খাওয়াটাই সম্মানের হবে আমার কাছে। চল আখিমা, আমায়ও নিয়ে চল। তোরা নিজেদের কাপড় চোপড় গুছিয়ে নিয়ে চলে আয়। না মা, ওই স্বার্থপরের দেয়া কিছুই তোমাদের নিতে হবে না। আমি বেঁচে থাকতে তোমাদের কোনো কিছুর কমতি রাখবো না। শুধু আমার সাথে চলো। চলে যাওয়ার আগে আর একবার ভেবে নাও মা, একবার গেলে কিন্তু আবার ফিরতে পারবে না। আল্লাহ যেন মরার আগে আর তোর মুখ না দেখান। তাচ্ছিল্য করে কথাটা বলে মা সবার আগে হাঁটা ধরলেন। কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল আদিল। শুভ্রতা রিহানকে কোলে নিয়ে বেরিয়ে গেল। অবশেষে আদৃশ আর রিদিকার দিকে ক্রোধান্বিত চোখে তাকিয়ে চলে গেল আখিও। ড্রয়িং রুমে বসে কান্না করে যাচ্ছেন জাহানারা রহমান। পাশে বসে আছে আদিল, শুভ্রতা, রিহান আশেপাশে দৌড়ে খেলা করছে। কি হয়েছে মা? কয়েকদিন থেকে আমি লক্ষ্য করছি তোমরা কেউই আমার সাথে তেমন যোগাযোগ রাখতে চাইছিলে না, আর আজ এমনটা। বলো না আমায়, কি হয়েছে? আজ তোমাকে সব বলবো আখি। আজ আর ভয় নেই আমাদের। বলো আপু। সবকিছু হৃদিকেই করেছিল। সেদিন ইচ্ছে করে আমার পায়ে গরম তরকারি ফেলে দেয়, কিন্তু তখনই আদৃশের গাড়ির শব্দ পেয়ে আমাদের অবাক করে দিয়ে নিজের হাতে গরম তরকারি ফেলে দেয়। নিজের গালে নিজে থাপ্পড় মারে। তারপর আদৃশকে আসতে দেখেই হাউমাউ করে কান্না করে মায়ের পায়ে পড়ে যায়, আর আমাদের আদৃশের চোখে খারাপ প্রমাণ করে। সেদিন আদৃশ আমাদের কারো উপর বিশ্বাস করেনি। তারপর থেকে আদৃশ যখনই বাড়িতে থাকে না, ও আমাদের দিয়ে অনেক কাজ করাতে চাইতো, আমাদের সাথে খারাপ আচরণ করত। একদিন আমি প্রতিবাদ করতে গেলে আমাদের দিহানের গলায় ছুরি বসিয়ে দেয়। বলে কি না, ওর সাথে লাগতে এলে কখন কোথায় দিয়ানকে লাশ বানিয়ে ফেলে দিবে তার কোনো নিশ্চয়তা নেই। কথাটা বলে দিহানকে বেশ জোরে ধাক্কা দিয়ে ফেলে দেয়।
আমরা চাইলেও তার বিরুদ্ধে কিছু করতে পারতাম না, কারণ আদৃশ তার কথাই ছিল। উল্টা আমাদেরই দোষারোপ করত। তুমি চলে আসার পরের দিনই বাড়ির সকল সিসিটিভি ও নিজেই খুলে নিয়েছে, আদৃশকে এই বলে যে ওর এসব ভালো লাগে না, সব সময় নজরবন্দি লাগে, যাতে ওর বিরুদ্ধে চাইলেও প্রমাণ রাখতে পারতাম না আমরা। তাছাড়া ভয় পেতাম ও ও কথায় কথায় ছুরি এটা ওটা নিয়ে মারতে আসতো আমাদের। একদিন আদৃশকে ওর পক্ষ রেখেই ওকে চ্যালেঞ্জ করি, আদৃশকে সব বলতে গিয়েছিলাম, সব কিছু। কিন্তু তখনই ও নিজের হাতে মায়ের হাত জোর করে তার মাথা ধরে আদৃশকে বোঝালো আমরা ওর উপর অত্যাচার করি। আমাদের না থাকার জায়গা ছিল, নিজেদের হয়ে পদক্ষেপ নেওয়ার ক্ষমতা। হয়তো নিজেদের বাঁচানোর চেষ্টা করতাম, লুকিয়ে লুকিয়ে ওর কার্যকলাপ ভিডিও করতে পারতাম, কিন্তু ও এসব কিছুই কোনো সুযোগ দেয়নি আমাদের। অনেক চালাক হৃদিকা, এক ধরনের পাগল, যে নিজের কাজ করিয়ে নেওয়ার জন্য নিজেকেই আঘাত করতে পারত। তাকে কেউ কিভাবে ভয় পাবে না? কাজের লোকগুলোর সাথেও এমনটা করত। একদিন ওদের খুব মারে, তারপর কাজ ছেড়ে চলে যেতে বাধ্য করে। ওরা চলে যায়, অতঃপর আমরা ঘরের কাজের লোকের মতো সারাদিন খাটতাম। আজকে কি হয়েছিল? আজ আমি নিজের কক্ষেই ছিলাম, কিছু কাজে বেরোনোর ছিল, শুধু শুভ্রতা ফিরে আসার অপেক্ষা করছিলাম। কিন্তু তখন হঠাৎ হৃদিকা আমার কক্ষে প্রবেশ করে দরজা লাগিয়ে নিজেই নিজের কাপড় ছেড়ে চিৎকার করতে থাকে। আমার বোধগম্য কোনো কথা যাওয়ার আগেই সব কিছু ঘটে যায়। আমার কপালে এতই ভালো যে নিজেরই ছোট ভাইয়ের হাতে মার খেতে হলো। কপাল আপনার না, ওই আদৃশের খারাপ যে আপনার মতন একজন আদর্শ মানুষের গায়ে হাত তুলেছে। আমার তো খারাপ একটা বিষয়ে লাগছে যে এত কিছু হয়ে গেল আর তোমরা আমাকে কিছু বললে না। আমি বলতে চেয়েছিলাম আখি, কিন্তু হৃদিকা প্রায় সব সময় আমাদের উপর নজর রাখত। পরিষ্কারভাবে আমাদের বলেছিল, যদি আমরা তোমার সাথে কোনো যোগাযোগ রাখি তবে আমাদের সাথে তোমারও খারাপ করবে, আর সবার প্রথম ও দিহানকে মারবে। যে মেয়ে আদৃশের মতো তোমার পাগল প্রেমিককে বশ করতে পারে, মা পাগল ছেলেকে নিজের আঁচলে নিতে পারে, ভাই ভক্ত ভাইকে তার শত্রু বানিয়ে দিতে পারে, তাকে ভয় কি করে পেতাম না বলো? ভয় তো ওকেও পেতে হবে, আর কাউকে না পেলেও আল্লাহ তাআলাকে, আর তারপরে আর একজনকে। আর একজন মানে? তোমাকে ওসব নিয়ে ভাবতে হবে না আপু, তোমরা এখন আমার কাছে নিরাপদে আছো, আর আমার কোনো ভয় নেই। ভালো তো একবার ওই হৃদিকার পাওয়ার পালা। আমি কখনো ভাবিনি যাকে আমি কেঁচো ভাবতাম সে নাগিন বেরোবে। যতটুকু আমার ডক্টরি ক্ষমতা বলে, পাগলামি তো হুট করে মাথায় চড়া নয়, তার উৎপত্তি প্রায়ই থাকে অতীত জুড়ে। হৃদিকার ইতিহাস খুলে দেখতে হবে এবার। শুধু মানুষের ইতিহাস তুলে ধরো, নিজের ফিউচার নিয়ে ভাবতে হবে না? আরে ডক্টর সাহেব, আপনি আসুন। হ্যাঁ ডাক্তার সাহেবা, সকাল থেকে সারা ঘর খুঁজেছি তোমায়, কিন্তু আপনি ম্যাডামের কোনো খোঁজ নেই। কত ফোন করেছি খেয়াল আছে? পুরো 48 ঘন্টা কল করেছি, মেসেজ চেক করো কতটা করেছি। তারপর কোথায় কোথায় না জানি খুঁজেছি, একমাত্র আমি জানি। অবশেষে তোমার একজন গার্ড খবর দিল তুমি বাড়িতে এসেছো। আরে খুব সকালে বেরিয়েছিলাম, সবাই তখন ঘুমিয়েছিলেন প্রায়ই, তাই কাউকে ডাকিনি। আপনি তো এত পাগল হয়ে পড়েছেন আমায় না পেয়ে, যেন আমি আপনাদের ঘর ছেড়ে না পৃথিবী ছেড়েই চলে গেছি। খবরদার রাখি, এমন কথা আর বলবে না। আচ্ছা ঠিক আছে, এখন আর গম্ভীর মুখে রাগের রেখা না ফুটিয়ে ওনাদের সাথে পরিচিত হন। ইনি হলেন মা, ইনি আমার আদিল ভাইয়া, আর ইনি ওনার সুন্দরী ওয়াইফ আমার শুভ্রতা আপু। আর ওই যে দুষ্টু মহারাজ খেলা করছেন, উনি হলেন আপু ভাইয়ার ভালোবাসার পদ্মফুল। আর আপনারা ওনার সাথে পরিচিত হন, ইনি হলেন আমেরিকা ফেরত ডক্টর ডক্টর আদিত্য মির্জা। আখির দুষ্টুমিতে সবাই বিষাদ ভুলে মুখে হাসি ফুটিয়ে নিল। ফলকি, জাহান রহমান, আদিল, সুব্রতা সবাইকে আখির বাড়িতে থাকার ভালো ব্যবস্থা করে দিয়ে আখি আসলেও হাসপাতাল।
যাওয়ার সময় তাদের ব্যবহার্য জিনিসপত্র নিয়ে যাবে ভেবেছে। তাছাড়াও আদিলকে কিছু টাকা দিয়ে এসেছে আঁখি আসার আগে, তাদের যা লাগে আনিয়ে নিতে পারার জন্য। বর্তমানে বসে আছে হাসপাতালের পেছনের দিকটায় সেই বট গাছটার নিচে। অজস্র ভাবনার উপর উঁকি দিয়ে বিরক্ত করছে এক বিষাদময় ভাবনা তাকে। আদিত্যকে সেই তিক্ত সত্য না বলে সে থাকতে পারছে না। আঁখি তো 6 বছর ভালোই ছিল, অন্যের হাত ধরে হোক না সে বিশ্বাসঘাতক, কিন্তু আদিত্যের তো 6টা বছর পিঠা গেল। আর কত কাটাবে আদিত্য তিক্ততার ক্ষণ? সেই তিক্ততায় আদিত্য এখনও জীবনে এগোয়নি। তার যথেষ্ট অধিকার আছে সত্যতা জানার। যাই হয়ে যাক, আঁখি আদিত্যকে সত্যতা এবার বলেই দিবে ভেবে নিয়েছে। আঁখি এবার উঠে গেল আদিত্যের ক্যাবিনের দিকে, কিন্তু ক্যাবিনে গিয়ে আদিত্যকে পেল না আঁখি। তখন একটা নার্স এলো আঁখির কাছে। রুষা, ডক্টর আদিত্যকে দেখেছো? ম্যাম, আপনি এইখানে? আমি আপনাকে কোথায় কোথায় খুঁজেছি। আশরাফ স্যার সকল ডাক্তারদেরকে নিয়ে মিটিং ডেকেছেন হঠাৎ। আদৃত স্যার ওইখানেই। আপনাকে না পেয়ে আপনার খোঁজে আমাকে পাঠালেন আশরাফ স্যার। সেই কবে থেকে আপনাকে খুঁজেছি আমি। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। আঁখি বেগতিক পায়ে গেল সেখানে। মে আই কাম ইন স্যার? এখন সময় হয়েছে ডাক্তার আঁখি আপনার আসার। ভুলে যাবেন না, এটা আপনার বাড়ি নয়, আমার হাসপাতাল। এখানে আমার কিছু রুলস আছে, তা মেনে চলতে হবে আপনাকে। আর না পারলে হাসপাতাল ছেড়ে দিবেন। ঠিক সময়ে আপনাকে ডেকে খুঁজে পাওয়া যায় না। খামখেয়ালিপনা নিয়ে পড়ে থাকার ছিল তো, ডাক্তার হলেন কেন? এত সকল ডাক্তারদের সামনে কথাগুলি শুনিয়ে দিলেন আশরাফ খান আঁখিকে। অল্পতেই আঁখির মুখ চুপসে গেল। চারপাশে তাকিয়ে দেখল সকল ডাক্তারই তার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। খারাপ লাগলো আঁখির বড্ড। মৃদু স্বরে বলল, সরি স্যার, সামনে থেকে খেয়াল রাখবো। এসে জায়গায় বসুন আপনি। আঁখি এসে বসলো ভেতরে, চোখে জল টলমল করছে। হাসছে দিন থেকেই তার বাবা বিভিন্নভাবেই তার সাথে খারাপ আচরণ করেন। হয়তো 3 বছরের মনের জ্বালার শোধ তুলছেন উনি, নয়তো যে বাবার কখনো তার মেয়েকে ধমক অবধি দেওয়ার কথা ভাবতেও বুক কেঁপে উঠেছে, সেই বাবা আজ তার মেয়েকে কেন অপদস্থ করবে কথায় কথায়। আঁখি যে তা মেনে নিতে পারছে না, যে বাবার ভালোবাসা ছাড়া কখনো কিছু পায়নি। আঁখি সেই বাবার এমন ব্যবহার কেমনি মেনে নিবে? জীবনের একটা ভুল পদক্ষেপ আজ কেড়ে নিলেও আঁখির সব সুখ, নষ্ট করে দিল সব সম্পর্ক, নিঃস্ব করে দিল তাকে। আজ বুঝতে পারল আঁখি, আবেগপ্রবণ হয়ে মানুষ অনেক সময় অনেক সিদ্ধান্ত নিয়ে নেয়, যেটা তখন তার কাছে সঠিক মনে হলেও ভবিষ্যতে ভুল প্রমাণিত হয়। আর যাই হোক, কোনো কিছুতেই আবেগপ্রবণ না হয়ে বুদ্ধি খাটিয়ে চিন্তা করে নেওয়াই জীবন ও মনের ভবিষ্যতের জন্য ভালো। ড্রয়িং রুমের সোফায় পায়ের উপর পা তুলিয়ে হাত পা ছড়িয়ে হাঁস করে বসে আছে ঋতিকা, মুখে তার প্রসারিত হাসি। আমার পথে সব কাটা দূর। এখন আদৃশ শুধু আমার। ওকে আমার কাছ থেকে এখন আর কেউ কেড়ে নিতে পারবে না। ও একান্তই আমার। সবকটা পাগল ছিল। আমি থাকতে আমার আদৃশের ওপর অধিকার জমাতে এসেছিল। আবালের দল। ওই ডাক্তারটাও পাগল। আমি নাকি আমার শত্রুর সাথে ভাব করব। জানি না কে এই ভাইরাস আমার শরীরে দিয়েছে, কিন্তু যেই দিয়ে থাকুক না কেন, আমার হাত থেকে বাঁচতে পারবে না। 3য় ডোজ তো দিতে আসবি, দেখি কেমনি দিয়ে যায়। ঋতিকা এত সহজে হার মানবার কেউ না। হাসপাতালে আখির কাজ শেষ হয়ে গেলেও হাদিদের কাজ এখনো বাকি। এদিকে বাড়িতে তাড়াতাড়ি যেতে হবে। হঠাৎ করে ফোন আসলো, মায়ের শরীর খারাপ করেছে অনেকটাই, তাই হুটহাট বেরিয়ে গেলেও আদিত্যকে না বলেই ফোনে মেসেজ করলো, ডক্টর আদিত্য, বাড়িতে মায়ের শরীর হঠাৎ অনেকটা খারাপ করেছে, আমায় বেরিয়ে যেতে হলো আর্জেন্টলি। আমি আর আপনাদের বাড়িতে থাকতে পারবো না। হয়তো মামুনি রাগ করবে, ওনাকে আমি ফোন করে বুঝিয়ে নিব। আর কালকে সকালে পারলে একবার ওখানে আসব। তারপর ওখান থেকে আপনার শহীদ হসপিটাল আসব। তাছাড়া আপনার সাথে অনেক কথা আছে গুরুত্বপূর্ণ, দেখা হলে বলবো। আদিত্য কাজ সেরে ফোন হাতে নিয়ে আখির মেসেজটা দেখতে পেল। আখির জন্য বুকের ভেতরটা বড্ড খচখচ করছে তার। আশরাফ খানের আখির সাথে এমন ব্যবহার সে মেনে নিতে পারেনি।
আখির মুখ আজ সারাদিনই বেশ মলিন ছিল। আজকে এত ব্যস্ত ছিল যে আখির সাথে ভালো করে কথাও বলতে পারেনি আদ্রিত। আশরাফ খানকে চাইলেও মুখের উপর জবাব দিতে পারত না আদ্রিত, কারণ ওনাকে যথেষ্ট সম্মান করে সে। কিন্তু বিষয়টা সয়ে যেতে পারছে না, তাই কিছুটা ভেবে আশরাফ খানের কেবিনের দিকে এগিয়ে গেল। আশরাফ আর আহিল দুজনেই সেখানে বসেই কিছু কাজ করছিলেন তখন। আহিলের মোটেও ভালো লাগেনি তার বাবা আর আখির সাথে এমন ব্যবহার।